বিসমিল্লাহির রহমানির রহিম। ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ইউনেস্কোর সুপারিশ অনুসারে জাতিসংঘের সাধারণ পরিষদের কাছ থেকে দিনটি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি পায়। এরপর ১৯৯৩ সাল থেকে বিশ্বব্যাপী পেশাদার সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪ উপলক্ষে ২ দিনব্যাপী ৩রা মে ২০২৪ রোজ শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং ৫ই মে ২০২৪ রোজ রবিবার এফবিজেওর যুগ্ম মহাসচিব ও সাপ্তাহিক পেপার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মামুন ইবনে হাতিমির সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হলরুম ১-এ প্রথমবারের মতো ইউনেস্কোর সাথে মিল রেখে বাংলাদেশে ২ দিনব্যাপী দিবসটি পালিত হয়। ৩রা মে ২০২৪ রোজ শুক্রবার। এই দিন দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক সংগঠনগুলোর ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের নেতৃত্বে একত্রিত হয়। এই সময় দেশের বিভিন্ন প্রান্তের ও তৃণমূল সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ একে একে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো তুলে ধরেন। বাংলাদেশে মুক্তমত প্রকাশে যখন সীমাহীন বাধা, ডিজিটাল নিরাপত্তা আইন নামে কালো আইন, যা পরবর্তীতে সাইবার নিরাপত্তা অ্যাক্ট নামে পরিচিত, যখন তৃণমূল সাংবাদিকদের ওপর সরকার বা তার বাহিনীর সীমাহীন হামলা, মামলা, জেল, জরিমানা, খুন ও গুমের মতো ঘটনা ঘটতে থাকে, অন্যদিকে চলতে থাকে সরকারের পক্ষে এক শ্রেণীর সাংবাদিক ও মিডিয়ার একচ্ছত্র দালালি, তখন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন বসে থাকে নাই। বিগত সরকারের আমলে প্রায় প্রতি বছর মুক্তমত প্রকাশে সবচেয়ে বেশি সোচ্চার থেকে নিয়মিত আন্দোলন, সংগ্রাম ও বিক্ষোভ সমাবেশ করেছে। ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের মহাসচিব জনাব হানিফ আলী বলেন, আজ আমরা এখানে দাঁড়িয়েছি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনের জন্য। প্রতি বছরের ন্যায় এবছরও সকল সাংবাদিক সংগঠন আমাদের ডাকে সাড়া দিয়ে দিবসটিতে প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছে। সকল সাংবাদিকের অধিকার আদায়ে আমাদের সংগঠন সবসময় সামনের থেকে ভূমিকা পালন করবে। ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান জনাব এস.এম. মোরশেদ তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে বৃহত্তর ঐক্যই আমাদের লক্ষ্য। সারা দেশে যে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সারা দেশে এই দিবসটি পালন করা হচ্ছে এবং কেন্দ্রীয়ভাবে আজকে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের উদ্যোগে আজকের এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিভিন্ন পত্রিকা, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এটি কি? বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হচ্ছে এই কারণে যে সারা বিশ্বেই সাংবাদিকরা নিগৃহীত হচ্ছে। যুদ্ধে সাংবাদিকরা নিরাপদ থাকবে, এটি আন্তর্জাতিক আইন, কিন্তু প্রতিপক্ষ মনে করে সাংবাদিকদের উপর গুলি চালানো হয়, বোমা ফেলানো হয়, এটা দীর্ঘদিন যাবতীয় চলে আসছে। এই কারণেই আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালন করা হয়, যাতে সাংবাদিকদেরকে নিরাপদ অবস্থানে রাখা যায়। কারণ সাংবাদিকরা হল সারা বিশ্বের কণ্ঠস্বর। সাংবাদিকদের মাধ্যমে সারা বিশ্বের সুবিধা অসুবিধা বিষয়গুলো জানা যায়। এর মাধ্যমে সারা বিশ্বের অসুবিধাগুলো জেনে এটাকে কিভাবে শৃঙ্খলিত করা যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা যায়। তাই জাতিসংঘ ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম হিসেবে এই দিবসটিকে পালন করা হয় এবং বাংলাদেশও এই দিবসটি, বাংলাদেশ সরকার এই দিবসটিকে পালন করে বলে স্বীকৃতি দিয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয়, এই দিবসটিকে সরকার পালন করে না, যে কারণে সাংবাদিকদের অধিকার লুণ্ঠিত হচ্ছে। আজ নিরাপত্তাহীনতা সাংবাদিকরা ভুগছে। এমনকি কিছু আইন তৈরি হয়েছে বাংলাদেশে, যে আইনগুলো এই স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। কিছু আইন রয়েছে যেগুলো প্রেস কাউন্সিল আইনের সাথে এই সাইবার নিরাপত্তা আইন একটা সাংঘর্ষিক আইনে পরিণত হয়েছে। আমরা মনে করি সরকার এই বিষয়ে গুরুত্ব দিবেন এবং সাংবাদিকদের অধিকার আদায়ে ফেডারেশন কর্তৃক প্রস্তাবিত যে সিদ্ধান্তগুলো রয়েছে, দাবিগুলো রয়েছে, সেগুলি সরকার পালন করবে। তার বক্তব্যের এ পর্যায়ে তিনি আরও বলেন, সাংবাদিকদের চতুর্থ স্তম্ভ হিসাবে রাষ্ট্রের সংবিধানে স্বীকৃতি দিয়েছেন।
অতএব রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে স্বীকৃতি, এটা সাংবিধানিক স্বীকৃতি। এটা সাংবাদিকদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে কোন বিষয় সৃষ্টি করা হয় না বা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় না। রাষ্ট্রের প্রথম স্তম্ভ কারা, যাদেরকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠাই, তারা রাষ্ট্রের প্রথম স্তম্ভ, যেমন সংসদ সদস্যবৃন্দ। এরপরে এই সংসদ সদস্যবৃন্দ আইন প্রণয়ন করেন, যে নীতি নির্ধারণ করেন, সেটি বাস্তবায়ন করেন রাষ্ট্রের প্রশাসন, তাদেরকে দ্বিতীয় স্তম্ভ বলা হয়। এবং রাষ্ট্রের বিচার বিভাগকে তৃতীয় স্তম্ভ বলা হয়। রাষ্ট্রের প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ এবং তৃতীয় স্তম্ভ রাষ্ট্রের যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে আনুপাতিকারে সাংবিধানিকভাবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সেই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা। যেমন রাষ্ট্রের প্রথম স্তম্ভ শুল্ক মুক্ত গাড়ি আনয়ন করেন, অথচ সাংবাদিকদের বেলায় সেই সুযোগটি নেই। এরকম অসংখ্য সুযোগ সুবিধার কথা আমি বলতে পারবো, কিন্তু এই সর্বসময় এই সর্বপরিসরে বলা সম্ভব না বিধায় আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, রাষ্ট্রের প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ এবং তৃতীয় স্তম্ভের যে সুযোগ সুবিধা পায় আইনানুগভাবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ করে সে যে সুযোগ সুবিধা দিতে হবে। প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করা, এটা আমাদের সারা দেশের সাংবাদিকদের কেন্দ্রীয় সংগঠন ফেডারেশন কর্তৃক 2017 সালে আয়োজিত অনুষ্ঠানে আমরা আমাদের মন্ত্রী মহোদয়কে বলেছিলাম, আমাদের আইনমন্ত্রী বরাবর, প্রধানমন্ত্রী বরাবর, আমাদের অর্থমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। প্রকাশ হয় এবং সেই সংবাদের প্রতি কোনো ব্যক্তি ক্ষুব্ধ হয়, কোনো প্রতিষ্ঠান ক্ষুব্ধ হয়, তাহলে সম্পাদক বরাবর একটি প্রতিবাদ লিপি সাবমিট করতে হয়, কিন্তু সাইবার নিরাপত্তা আইনে সে সুযোগ রাখা হয় নাই। একজন সম্পাদকের পক্ষে সারা দেশে প্রতিনিধিদের সংবাদ সার্বজনীন পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। তথ্যগুলো ত্রুটি থাকতে পারে, ডকুমেন্টসের ত্রুটি থাকতে পারে, উপস্থাপন ত্রুটি থাকতে পারে। সেক্ষেত্রে বিগত দিনে মানহানির আইনের আদলে যেখানে প্রতিবাদ সাবমিট করতে হয় সম্পাদক বরাবর, এভাবে সাইবার নিরাপত্তা আইনের প্রতিবাদ লিপিটি সাবমিট করার বাধ্যবাধকতা থাকতে হবে। কারণ এই প্রতিবাদ লিপিটি সম্পাদক বরাবর সাবমিট করার কারণে সেখানে 90% অভিযোগ নিষ্পত্তি হতে পারে। সেখানেও যদি নিষ্পত্তি না হয় তাহলে সেটি প্রেস কাউন্সিল বরাবর আবেদন করতে হতে পারে। এই সংস্কারগুলো আমরা দাবি করছি। বর্তমানে যে সাইবার নিরাপত্তা, সেখানে সরাসরি সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয় এবং সম্পাদক বরাবর কোনো প্রতিবাদ দেওয়া হয় না। আমরা দাবি করব এটি সাইবার কোর্টে সাবমিট না করে প্রেস কাউন্সিলে সাবমিট করা হোক। তাহলে এখানে আলাপ আলোচনার মাধ্যমে দেখা যাবে যে 50% মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং 35% মামলা বা 45%, 50% মামলা সেখানে প্রেস কাউন্সিল সিদ্ধান্ত দিতে পারে। এভাবে সাইবার নিরাপত্তা আইনের জটিলতা কাটিয়ে সারা বিশ্বে এটাকে সমাদৃত করা যেতে পারে। আমরা দাবি করছি প্রিন্ট মিডিয়ার মানহানি মামলার ক্ষেত্রে জামিনযোগ্য যে 501 ধারা মামলা রয়েছে, আইন রয়েছে, সেটি সাইবার নিরাপত্তা আইনের ক্ষেত্রে জামিনযোগ্য করা হোক এবং এই প্রতিবাদ সাবমিট করার বাধ্যবাধকতা করা হোক এবং এটি প্রেস কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তি করা হোক। আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যে আমরা দাবিগুলো করছি, এই প্রেক্ষিতে সাংবাদিকদের সংবাদপত্রের জন্য পৃথক বাজেট প্রণয়ন করা হোক। যেমন রাষ্ট্রের অন্যান্য সেক্টরের জন্য পৃথক বাজেট নির্ধারণ করা হয়, তেমনি সংবাদপত্র একটি শিল্প এবং সাংবাদিকদের সংগঠনগুলোর মাধ্যমে এই সারা দেশের উন্নয়ন, অবনতি, শৃঙ্খলা এগুলো সাংবাদিকের মাধ্যমে করা হয়ে থাকে, সাংবাদিকরা তথ্য উপস্থাপন করে থাকে। তাই এটি জনগণ এবং সরকারের সাথে সাংবাদিকদের সেতুবন্ধন হিসেবে রচনা করে কারা? সাংবাদিকরা। সমাজ কল্যাণ আইনে সারা দেশের সমাজ কল্যাণ সংগঠনগুলোকে সরকার অনুদান দিয়ে থাকে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা অনুদান দিয়ে থাকে। আমরা দাবি করব সারা দেশের যে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মতো তথ্য মন্ত্রণালয় কর্তৃক সাংবাদিক সংগঠনকে অনুদান দেওয়া হোক এবং সেটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় যেভাবে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয় সাংবাদিকদের জন্য সেভাবে বাজেট করা হোক। বিজ্ঞাপনের বাজেট বৃদ্ধি করা হোক এবং সাংবাদিকদের এই সংবাদপত্রকে যেভাবে আগে উৎসাহিত করা হতো কাগজ দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, এখনো সেভাবে এই সংবাদপত্রকে এবং সাংবাদিক সংগঠনকে উৎসাহিত করা হোক। এই বিজ্ঞাপন বরাদ্দ দিয়ে, কাগজের বরাদ্দ দিয়ে এবং অনুদান বৃদ্ধি করে সাংবাদিকদেরকে এই দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হোক। আমরা চাই সাংবাদিকদের প্রশিক্ষণ ভাতা
আমরা দেখছি সরকারের উন্নয়নের এই রোল মডেল হিসেবে দেখিয়ে সরকারের কর্মকর্তারা বিদেশে যাচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? পুকুর কাটতে হবে, এই জন্য বিদেশে গিয়ে পুকুর কাটা শিখতে হবে। হাত ধুইতে হবে, এই জন্য কোটি কোটি টাকা খরচ করে হাত ধোয়া বিদেশে গিয়ে শিখতে হবে। খিচুড়ি রান্না করতে হবে, বিদেশে গিয়ে খিচুড়ি রান্না করা শিখতে হবে। এই ধরনের নানান অপ্রাসঙ্গিক অযৌক্তিক বিষয় নিয়ে কোটি কোটি টাকা খরচ করা হয়। সরকারি আমলারা রাষ্ট্রের দ্বিতীয় স্তম্ভ হিসেবে খ্যাত, তারা সরকারের এই কোটি কোটি টাকা খরচ করে এই সমস্ত প্রশিক্ষণ নিয়ে থাকে। অথচ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে খ্যাত, রাষ্ট্রের জনগণের সাথে সরকারের সেতুবন্ধন হিসাবে এই সাংবাদিকরা রাষ্ট্রের উন্নয়নে নিজেদেরকে সার্বক্ষণিক নিয়োজিত রেখেও সরকারের থেকে এই প্রশিক্ষণ ভাতা বরাদ্দ করা হয় নাই। আমরা 2017 সালে এই ফেডারেশন গঠনের মাধ্যমে বিচারপতি মমতাজউদ্দিন সাহেবের হস্তক্ষেপের সহায়তায় আমরা সেখানে প্রশিক্ষণ ভাতা নির্ধারণ করেছি, কিন্তু বর্তমান প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আসার পরে সরকার এটিও বন্ধ করে দিয়েছেন। এটি অতীব দুঃখের বিষয়। যেখানে আমরা দাবি করেছি সরকারের কর্মকর্তাদেরকে যেখানে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, সেখানে সাংবাদিকদের প্রশিক্ষণ ভাতা, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা, অবসরকালীন ভাতা প্রদান করে এই দাবি দেওয়া বাস্তবায়ন করা হোক। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আবারও দাবি করছি, সাংবাদিকদের প্রশিক্ষণ ভাতা বৃদ্ধি করা হোক, ঝুঁকি ভাতা বাস্তবায়ন করা হোক, চিকিৎসা ভাতা দেওয়া হোক, বাসস্থানের ব্যবস্থা করা হোক এবং সাংবাদিকরা যারা বৃদ্ধ হয়ে গেছে অবসরকালীন সময়ে তাদেরকে অবসরকালীন ভাতা দেওয়া হোক। মুক্তিযোদ্ধা বলতে আমরা যারা আমাদের স্বাধীনতার সময় যুদ্ধ করেছেন তারা মুক্তিযোদ্ধা, কিন্তু বর্তমানে মুক্তিযোদ্ধা অধিকাংশ শেষ হয়ে গেছে, সামনে আর মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না। তাই আমি দাবি করছি বর্তমানে মুক্তিযোদ্ধা কলম সৈনিক যোদ্ধা, সেই মুক্তিযোদ্ধা সাংবাদিকদেরকেই বলতে হবে, কারণ তারা ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ী এই সমস্ত বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছেন দেশকে রক্ষার জন্য। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা দেশের জন্য যুদ্ধ করছেন এবং নিজেদের জীবন বাজি রেখে তারা এই বিভিন্ন অসংগতিগুলো রাষ্ট্রের কাছে তুলে ধরছেন এবং রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এই সমস্ত তথ্যের ভিতরে বাকি ব্যবস্থাগুলো নিচ্ছেন। তাই তাদের ঝুঁকি অনেক বেশি বেড়ে গেছে এবং তাদের এই অবসরকালীন ভাতা, ঝুঁকি ভাতা প্রদান করে সরকার এই দাবি দেওয়া বলে বাস্তবায়ন করবে। এরপর 5 মে 2024 সুপ্রিম কোর্ট হলরুম 1-এ মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের যুগ্ম মহাসচিব এবং সাপ্তাহিক পেপার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মামুন ইবনে হাতেমি এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান এম তোহার সঞ্চালনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আলোচনা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন FBJ ও ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মাওলানা নূহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সময় একে একে দেশের সাংবাদিক ও আইনজীবীরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ডক্টর শিব্বির আহমেদ বলেন, সবার দৈনিক পেপারের সম্পাদক এবং সভাপতি মোহাম্মদ হাতিমি ভাই এবং উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ মুর্শেদ ভাই, ফরিদ খান ভাই, আমাদের রঞ্জু ভাই, হানিফ আলী ভাই সহ আজকে যারা এখানে উপস্থিত সবাইকে আমি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকে আমরা এখানে যে উদ্দেশ্য সমবেত হয়েছি সেটা হলো জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস বলতে আমরা যা বুঝি যে আমরা মুক্ত অবস্থায় আছি, আমরা আমাদের মত প্রকাশ করতে পারি, আমরা আমাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারি, আমরা যা সাদাকে সাদা দেখি সাদা বলতে পারি, কালোকে কালো বলতে পারি, আলোকে আলো বলতে পারি, অন্ধকারকে অন্ধকার বলতে পারি। কিন্তু আমরা কি আজও সেই যুগে আছি কি না নাই সেই ভার আপনারা যারা সবাই উপস্থিত আছেন তাদের উপর আমি দিলাম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস জাতিসংঘ কর্তৃক ঘোষিত একটি বিশাল এবং গুরুত্বপূর্ণ দিবস। সেই বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের সেই যে তালিকা 180টা দেশের মধ্যে যে লিস্ট করা হয়েছে যে আমরা কোন পর্যায়ে আছি, 180টা দেশের মধ্যে যখন আমাদের সেই প্রতিযোগিতায় আমরা কোন পর্যায়ে আছি, আমরা কি প্রথমে আছি না দ্বিতীয়তে আছি না তৃতীয়তে আছি সেটা আমাদের দেখতে হবে। সেই বিশ্বের মধ্যে অনেক স্বৈরাচারী দেশ আছে, অনেক গণতান্ত্রিক দেশ আছে, রাজতান্ত্রিক দেশ আছে এবং অনেক মুক্ত এবং বাক স্বাধীনতা পূর্ণ
বজায় আছে সেরকম দেশও আছে। সেই প্রতিযোগিতায় আমরা কোন পর্যায়ে আছি, সেই যারা এটা র্যাঙ্কিং করেছে সেই র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থানটা দেখতে হবে, সেই র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থানটা কোথায়। বিগত 5 বছর আগে আমাদের সেই র্যাঙ্কিংয়ে আমরা দৌড়ে ছিলাম 152তম অবস্থানে। সেই 52তম অবস্থান থেকে আমাদের অবস্থার কোনো উন্নতি হয় নাই, দিন দিন আমরা আরও পিছিয়ে পড়তেছি। তারপরে আমরা বর্তমানে এই বছর আমাদের র্যাঙ্কিং হলো 165। আমরা 180 জনের মধ্যে 165তম অবস্থানে আছি। সুতরাং আমরা সহজেই বুঝতে পারতেছি আমাদের যে মুক্ত গণমাধ্যমের যে ধারণা, মুক্ত গণমাধ্যমের যে চেতনা, মুক্ত গণমাধ্যমের যে ধারণা, সেই ধারণায় আমরা কি আদৌ বাস্তবায়ন করতে পারতেছি কি পারতেছি না। আমার বিশ্বাস আমরা যে মুক্ত গণমাধ্যমে আছি কি আছি না আমি বলতে চাই না, আমরা সেই খাঁচায় বন্দি আছি। আমাদের সাংবাদিকরা এখনও সেই খাঁচায় বন্দি আছে, খাঁচা থেকে কোনো বের হতে পারতেছে না, এবং তারা যে দৌড় দিচ্ছে সেই দৌড়ে তারা অনেক পিছনে খাঁচার ভিতরে রয়ে গেছে। সুতরাং আমার মনে হয় সাংবাদিকদেরকে আরও সোচ্চার হতে হবে, আরও চেতনাবিদ্ধ হতে হবে, আরও নীতিবান এবং মোরাল ডিগনিটি নিয়ে আগাইতে হবে, যেন আমরা আমাদের এই চেতনাকে এবং এই মুক্ত গণমাধ্যম ধারণাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের এই মুক্ত গণমাধ্যম দিবস ছিল 3রা মে। তো অনেক ধন্যবাদ আমরা দৈনিক পেপার পত্রিকাকে, যে ওনারা একটু বিলম্বে হলো আজকে সুপ্রিম কোর্টের মতো জায়গায়, এখানে যেটা বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা হয়, সেখানে একটু আওয়াজ দিলে সমস্ত বাংলাদেশে আওয়াজ ছড়িয়ে পড়ে, যেখানে একটু কথা বলে সমগ্র বাংলাদেশের মানুষ জানে, সেইখানে ওনারা একটা অবস্থান নিয়ে এখানে এই হল বুকিং দিয়ে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে। যদিও এখানে উপস্থিতি কম, কিন্তু আমার ধারণা সেই উপস্থিতি যে আমরা যে বাণীগুলি দিচ্ছি বা সাংবাদিকরা যে কথাগুলি বলতেছে, সেই কথাগুলি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিবে। সুতরাং আমরা আশা করব সাংবাদিকরা যেন এরকম যোগ্যতা অর্জন করতে পারে, এরকম ক্যাপাসিটি অর্জন করতে পারে, এরকম ন্যায়নিষ্ঠতা অর্জন করতে পারে, যেন তার কথাগুলিকে যেন কেউ খাঁচাই বন্দি করতে না পারে, তার কথাগুলি যেন সবাই লুফে নেয় এবং তার কথাগুলি যেন বাংলাদেশ বিশ্ববাসীকে বরণ করে নেয়। সুতরাং এই মুক্ত গণমাধ্যম দিবসের ধারণা শুধু আমরা বিভিন্ন মাধ্যমকে আমরা দোষারোপ করবো তা না, আমাদের নিজেদেরও দায়িত্ব আছে। আমরা যেন আমাদের সেই বাণীগুলি ভালো বাণী মানুষকে দিতে পারি, সুন্দর কথাগুলি বলতে পারি, খারাপ কথাটাকেও যেন সুন্দর উপস্থাপন করে মানুষের মধ্যে গ্রহণযোগ্য করতে পারি। আমাদের যদি গ্রহণযোগ্যতা না হয়, গ্রহণযোগ্যতা সৃষ্টি না হয়, তাহলে আমরা ভালো কথা পাবলিক গ্রহণ করবে না। তো আর সাংবাদিকরা যে এত সুন্দর উপস্থাপন করতে পারে এবং আপনাদের করা উচিত, যেন আমরা কঠিন এবং খুব জটিল কথাগুলো যেন আমরা সুন্দরভাবে মানুষের মধ্যে উপস্থাপন করতে পারি, বিতরণ করতে পারি এবং বুঝাতে পারি যে আমাদের এই করা উচিত, এই করা উচিত না। সুতরাং এই বিশ্ব গণমাধ্যমের চেতনাকে আমরা ধারণ করে আমাদের সাংবাদিকতা, আমাদের দেশের সাংবাদিকরা যেন আরও এগিয়ে যেতে পারে, এবং আমি সেই প্রত্যাশা করছি সাংবাদিকরা আরও এগিয়ে যাবেন তাদের দাবি দাওয়া নিয়ে, তাদের মুক্ত কণ্ঠকে নিয়ে এবং তাদের মুক্ত চিন্তা ধারণাকে নিয়ে। সেই সাথে তাদের সেই চেতনার সঙ্গে আমরা আইনজীবীরা সবসময় আসি এবং থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী, ক্রিয়েটর, অ্যাডমিন অ্যান্ড মডারেটর, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী SSC 87 অ্যাডভোকেট রাহিদুল ইসলাম রঞ্জু তার গুরুত্বপূর্ণ বক্তৃতায় বলেন, উন্মুক্ত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, এই দিবসটা হচ্ছে মে মাসের 3 তারিখে। এটা 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ সভা অধিবেশনে সুপারিশ অনুসারে 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা দিবসটি পালন করে আসছেন। সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় দিবসটিতে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রতি বছর 180টি দেশ ও অঞ্চলের মধ্যে থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গণমাধ্যম সূচক প্রকাশ করে। RSF এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তারা 2002 সাল থেকে এই সূচক প্রকাশ করে। সংস্থাটি গত বছর প্রকাশিত তথ্য অনুযায়ী মুক্ত গণমাধ্যম সূচক 2023 সালে এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় 160তম। মানে গণমাধ্যম স্বাধীনতার বিষয়ে আমাদের স্থান হলো 180 দেশের মধ্যে থেকে
160তম, মানে নিচের দিকে। আসলে যে দেশে, কোনো দেশে যদি বিচার বিভাগ, আইনের শাসন এবং যদি শাসক গোষ্ঠী যদি ন্যায়পরায়ণ না হয়, তাহলে এখানে মুক্ত গণমাধ্যম চাওয়া বা পাওয়া খুব কঠিন। তা আমরা ভবিষ্যতে আমাদের এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে যেন মুক্তভাবে প্রকাশ করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফরিদ খান বলেন, এবং সাপ্তাহিক পেপারের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মামুন ইবনে হাতিমি উদ্যোগে আজকের বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস তথা বিষয়ে আজকের এই নান্দনিক আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক, প্রকাশক এবং আইনজীবী সহ বিশিষ্ট জনবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত যারা আছেন তারা সহ ঢাকা শহরে যারা সংগঠনের সাথে সম্পৃক্ত, সাংবাদিকতার সাথে জড়িত, আমরা প্রত্যেকেই জাতীয় প্রেস ক্লাব তোপখানা 3 তারিখে 3 মে আমরা বিশ্বমুক্ত সাংবাদিকতা দিবসটি যথাযথভাবে পালন করেছি এবং বিগত দীর্ঘদিন থেকে আমরা পালন করে আসছি। প্রশ্ন হলো, এই দিবসটি কি এবং কেন? এই দিবসটি কি এবং কেন সময়ের সংক্ষিপ্ততার কারণে অ্যাডভোকেট রঞ্জু ভাই এর বিশদ ব্যাখ্যা দিয়েছেন যে 1993 সালের পর থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং পরবর্তীতে ইউনেস্কো কর্তৃক এটা স্বীকৃত এই দিবসটি আমরা পালন করে যাচ্ছি। আসলে এই দিবসটির মূল উপাদ্য যে বিষয়গুলো, যে আমরা যারা এই সাংবাদিকতার সাথে জড়িত, একটি রাষ্ট্রের সাংবাদিকতা এবং সংবিধান এবং আইন ওতপ্রোতভাবে জড়িত। সাংবাদিকরা যা দেখবে তাই লিখবে, ঘটনা তুলে ধরবে, কিন্তু আইনের শাসন, আইন, এই বিষয়গুলোর সাথে সংবিধানের সাথে পুরোপুরি জড়িত। যেখানে সাংবাদিকতাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সেই জায়গায় বাংলাদেশের সাংবাদিকদের যে বেতন, ভাতা, পেনশন সহ জীবনের কোনো ক্ষেত্রেই কোনো স্থায়িত্ব নাই, কোনো নিরাপত্তা নাই। যে কারণে আমরা বাংলাদেশ প্রেস ক্লাব থেকে একটি স্লোগান দিয়ে সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছি যে জনস্বার্থের সাংবাদিকতা এবং সাংবাদিকতায় নিরাপত্তা। অর্থাৎ যে পেশায় নিরাপত্তা নাই, এই নিরাপত্তা বলতে শুধু পুলিশি নিরাপত্তা না, এই নিরাপত্তা বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন সহ জীবনের মৌলিক মানবিক যতগুলো গুণাবলী আছে সবকিছুই নিরাপত্তা থাকতে হবে। কারণ সাংবাদিকরা এদেশের অবিচ্ছেদ্য একটি অংশ, সাংবিধানিক একটি পেশা। অতএব আমরা চাই 93 সালের পর থেকে আজকে পর্যন্ত 2024 সাল পর্যন্ত যে বিষয়টা হয়ে যাচ্ছে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস, এই বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস তখনই সার্থক হবে এবং সার্থক হোক যদি সাংবাদিকদের সেই নিরাপত্তা, মৌলিক বেতন, ভাতা, জীবনের নিরাপত্তা সহ সকল কিছুই যদি আমরা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে এরকম একটি সুন্দর নান্দনিক অনুষ্ঠান করার জন্য সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মামুন ইবনে হাতিমি মুন ভাই সহ যারা উপস্থিত আছেন প্রত্যেককে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন FBJO এর যুগ্ম মহাসচিব এবং ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক পেপার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মামুন ইবনে হাতেমি সবাইকে ধন্যবাদ দিয়ে তার সভাপতির বক্তব্য দেওয়ার মাধ্যমে 2 দিন ব্যাপী আলোচনা অনুষ্ঠানটি শেষ করেন। তিনি বলেন, আমাদের একটা দাবি ছিল যে সাংবাদিকরা নিয়মিত মামলা হামলা শিকার হচ্ছে, এই জন্য আমাদের সুপ্রিম কোর্টের একটা আইনজ্ঞ গ্রুপ, একটা অ্যাডভোকেসি গ্রুপ যদি আমাদেরকে সহায়তা করতো, বিনা পয়সায় সহায়তা করতো, তাহলে আমাদের এই আইনগুলি মোকাবেলা করার জন্য আমরা অনেক সুবিধা হতো। তো আলহামদুলিল্লাহ আমাদের এই জন্য অনেক আগে থেকেই আমাদের 2 ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা লায়ন আলহাজ আবি মজিদ, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সোসাইটি, চেয়ারম্যান ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান, উনি আজকে প্রধান অতিথি হিসেবে ছিলেন। উনি অসুস্থতার কারণে বা কোনো কারণে আজকে উপস্থিত হতে পারেন নাই। এবং আমাদের ডক্টর শিবির আহমেদ ভাই, উনি আমাদের এই সাংবাদিক সমাজের জন্য বিনা পয়সায় যে কোনো মামলায় লড়ার ঘোষণা দিয়েছেন। আমরা আশা করি এখনই যারা আইনজীবী আছেন তারা যদি সাংবাদিকদের পাশে এসে দাঁড়ান, আমরা আমাদের মুক্তভাবে কথা বলতে চাই, আমরা মুক্ত মত প্রকাশ করতে চাই, আমাদের পাশে এসে যদি দাঁড়ান, ইনশাল্লাহ আমরা আমাদের কাজ আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারবো। সাংবাদিক সমাজ এবং যদি আইনজ্ঞ আইনজীবীগণ যদি একত্রিত হয়, অবশ্যই একটা গণতন্ত্রের জন্য একটা মুখ্য ভূমিকা পালন করবে।